প্রকরণ দেখব। আহ, আশা করছি আমার কথা সবাই। আর হচ্ছে আহ, গতকাল বিশাল একটা পরীক্ষা গেল। আহ, সবার কার মনের অবস্থা কিরকম আমি জানি না। সবার পরীক্ষা কেমন হলো যদি বলতেন। আপনাদের পরীক্ষার কি অবস্থা, কেমন হয়েছে? আহ, মন খুবই খারাপ। কেন, কি হয়েছে বলেন তো দেখি। কেন খারাপ, ভালো হয় নাই? কত থাকছে? এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। আহ আনসার প্রোভাইড করা হয়েছে পিটুএ থেকে। আপনারা সে মানে যে আনসার শিট দেওয়া হয়েছে কতর মতো থাকে? 88, 90। আচ্ছা, বাকিদের এই কারণে কি আজকে ক্লাসে উপস্থিতি কম? অনেকেই হয়তো যারা পরীক্ষা দেন নাই তারা বিরক্ত হচ্ছিলেন যে স্যার আমরা তো পরীক্ষা দিই নাই, শুধু শুধু আমাদের সময় কেন কিল করলেন। আচ্ছা দেখেন, পদ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পদ। এখন দেখেন, পদ কি? বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। ওকে, পদ পড়তে গেলে আমরা লগ্নক পড়তে হবে। লগ্নক, এই লগ্নক থেকে কিন্তু প্রশ্ন আসে। লগ্নক থেকে প্রশ্ন আসে। লগ্নক কি পড়াইছিলাম আপনাদেরকে ক্লাসে? একটু বলবেন কেউ। লগ্নক কি ক্লাসে আপনাদেরকে পড়াইছিলাম যারা নতুন আছেন? লগ্নক কত প্রকার পড়াইছিলাম কি ক্লাসে? ওকে, তাহলে লগ্নকটি আমার আজকে আর আলোচনা করতে হচ্ছে না। লগ্নক কত প্রকার একটু বলেন তো। এটা আপনাদের নতুন ব্যাকরণ বইতে আছে। লগ্নক কত প্রকার? 4 প্রকার। কি কি? বিভক্তি, নির্দেশন, নির্দেশক, বচন এবং বলক। এই দেখেন, বিভক্তি, বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক, এরা হচ্ছে আহ লগ্ন। যেমন লাস্ট ব্যাংকের পরীক্ষাতে বলক থেকে প্রশ্ন আসছে। আমি যদি বলি তুমি যাওনি, কিন্তু আমি যদি বলি তুমিও যাওনি, তার মানে দেখেন, ও, তুমি তুমির সাথে জোর দেওয়ার জন্য ও ব্যবহৃত হইলো, তুমিও। তাহলে এই কোন শব্দের সাথে জোর দেওয়ার জন্য যেটা বসে সেটাকে বলক বলে। কেমন? ওকে, তাহলে আমরা লগ্ন তো ক্লিয়ার। আমি লগ্নকে আর তাহলে সময় দিচ্ছি না। এখন দেখেন, আহ পদের মধ্যে আসলে পদ দু রকম হয়। একটা হচ্ছে সলগ্নক পদ আর একটা হচ্ছে অলগ্নক পদ। যেমন খেয়াল করেন, ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ছেলেরা, এখানে কি লগ্নক আছে নাকি নাই বলেন তো? ছেলেরা ক্রিকেট খেলে, এখানে কি লগ্নক আছে নাকি নাই? একটু উত্তর করেন। আছে না? রা, বচন আছে না? বচন, বচন আছে না? তাহলে এটা হচ্ছে সলগ্নক। ঠিক আছে, এটা হচ্ছে সলগ্নক। ক্রিকেট খেলে, ক্রিকেট শব্দটা দেখেন, এখানে কি কোনো লগ্নক আছে? এখানে কি কোনো লগ্নক যুক্ত হয়েছে? নাই। তাহলে এটা হচ্ছে অলগ্নক পদ। ঠিক আছে, ওকে। এবার দেখেন, পদের প্রকারভেদ যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পুরাতন বই অনুযায়ী দেখতেছি। এটা দেখতেছি আমরা পুরাতন বই অনুযায়ী। আমরা নতুন পুরাতন দুইটাই পড়বো, কারণ কোনটা পরীক্ষাতে আসে তো আমরা জানি না, কোন বই থেকে ওনারা পিক করেন সেটাও আমরা জানি না। তো আমরা নতুন পুরাতন দুইটাই পড়বো। পদ প্রকরণের ক্ষেত্রে পদ প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদ হচ্ছে 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এবং আর একটা হচ্ছে অব্যয় পদ। তার মানে পুরাতন বই যেটা আছে, আমাদের 9-10 এর পুরাতন বোর্ড বই যেটা ছিল, ওই পুরাতন বোর্ড বই অনুযায়ী পদ প্রকৃতপক্ষে আসলে 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। ঠিক আছে, তাহলে পুরাতন বোর্ড বই অনুযায়ী মূলত পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। ঠিক আছে, ওকে। আর নতুন বাংলা ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী পদ হচ্ছে 8 প্রকার। নতুন বাংলা ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী পদ হচ্ছে 8 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। ঠিক আছে, এগুলা। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের পুরাতন বইতে অব্যয় পদ ছিল, নতুন বইতে কি অব্যয় আছে? অব্যয় নতুন বইতে দেয় নাই, আসলে অব্যয় আছে। অব্যয়টাকে আসলে ভেঙে ফেলেছে। দেখেন, অব্যয় পদ আসলে পুরাতন বই অনুযায়ী অব্যয় ছিল 4 প্রকার: সমুচ্চয়ী, পদান্বয়ী, তারপর হচ্ছে অনন্বয়ী, অনুসর্গ। ঠিক আছে, এই যে যোজক, যোজক যেটা আছে, এই যোজক, এখানে একটা দেখেন নতুন বইতে যোজক আছে না, এই যে যোজক, এটা আসলে পুরাতন বইয়ের যে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় যেটা, এটাকে বলতেছে হচ্ছে যোজক। এই আবেগ যেটা আছে না, আবেগ শব্দ যেটা আছে না, আবেগ, এই যে আবেগ, নতুন বইতে আছে আবেগ, এই আবেগটা হচ্ছে অনন্যই অব্যয়। যেটা আমরা পুরাতন বইতে পড়ছিলাম, অনন্যই, সমুচ্চয়ী অব্যয়, এই আবেগটা হচ্ছে অনন্যই অব্যয়। আর দেখেন অনুসর্গ, অনুসর্গ, অনুসর্গ আলাদাভাবেই ছিল। তারপর এটা এখানে নতুন একটা জয়েন হয়েছে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে দেখেন, পুরাতন আর নতুন বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এই যে ক্রিয়া বিশেষণ ছিল, পুরাতন বইতে ক্রিয়া বিশেষণটা বিশেষণের প্রকারভেদ আকারে দেওয়া ছিল।
পুরাতন বইতে ক্রিয়া বিশেষণটা বিশেষণের একটা প্রকারভেদে দেয়া ছিল, নতুন বইতে বিশেষণ থেকে বিশেষণকেও রেখেছে, আবার বিশেষণের সাথে সাথে এটাকে স্বতন্ত্র একটা পদ হিসেবে কি করেছে, প্রকাশ করেছে। আমি কি বুঝতে পারছি নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে পার্থক্য আসলে খুব বেশি কিছু নাই। নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে আসলে পার্থক্য কোনো কিছু নাই, অব্যয় পদটাকে জাস্ট নতুন বইতে ভেঙেছে। আর ক্রিয়া বিশেষণ যেটা পুরাতন বইতে বিশেষণের প্রকারভেদে ছিল, এটা স্বতন্ত্র পদ হিসেবে আনছে। আমি কি সবাইকে ক্লিয়ার করতে পারছি পদের প্রকারভেদ যে আসলে চেঞ্জ হইলো, বিষয়টা আসলে ওভাবে করে চেঞ্জ না। লাস্ট চারটা অব্যয় না ভাই। এই যে ক্রিয়া বিশেষণ যেটা ছিল, ক্রিয়া বিশেষণটা আসলে আগের বইতে বিশেষণের প্রকারভেদ ছিল, লাস্ট তিনটা হচ্ছে অব্যয় থেকে আসছে, লাস্ট তিনটা হচ্ছে অব্যয় থেকে আসছে। ক্লিয়ার কিনা সবাই? ইজ ইট ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে, নাইলে তো আমি বুঝবো না। আপনারা কি আমি যা বুঝাতে বলছি পারছি বুঝছেন কিনা? এখন যদি আপনার প্রশ্ন আসে, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পদ কত প্রকার, উত্তর কি হবে? অপশনে দুইটা থাকবে না, অপশনে যদি 8 থাকে তাহলে 8 দাগাবেন। নতুন বই সবসময় প্রেফারেন্স পাবে, নতুন বই সবসময় প্রেফারেন্স পাবে। আপনি যদি অপশনে 8 থাকে 8 দাগাবেন, তো অপশনে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে। ঠিক আছে? তাহলে পদের প্রকারভেদ সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার কিনা? এখন দেখেন অনেক জায়গাতে অনেক রকম আনসার পাবেন, যাতে আপনি কনফিউশনে না পড়েন এটার জন্য দুটো আমি মিলিয়ে দেখাইলাম মানে কোথা থেকে কোনটার উৎপত্তি হয়েছে। আচ্ছা, এটা কোথায় দেখেন, পদ ও পদ প্রকরণ ব্যাকরণ শব্দতত্ত্বে আলোচিত হয়। এটা সহজ কথা হচ্ছে, পদ যদি থাকে সেটা শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব দুইটাতেই আলোচনা করা হয়। এবার আসেন আপনার হচ্ছে বিশেষ্য পদ। বলেন তো বিশেষ্য পদ, আপনারা আমরা সবাই জানি বিশেষ্য পদ কোনো কিছুর কি কে নামকে কি বলে, বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে কি বলে, বিশেষ্য বলে। এখন কথা হচ্ছে বিশেষ্য পদ আসলে কত প্রকার, বিশেষ্য পদ কত প্রকার আসলে আমরা দেখিনি। বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার, বিশেষ্য হচ্ছে 6 প্রকার। একটা প্রথমটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, কেমন? জাতিবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক, ভাববাচক, গুণবাচক বিশেষ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন নামবাচক বিশেষ্য বা সংখ্যাবাচক বিশেষ্য যেটা, হ্যাঁ, এটা আমরা এখানে দেখাইছি। এখন দেখেন নামবাচক বিশেষ্য কিরকম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে। ব্যক্তির নাম বলতে কিরকম, ব্যক্তির নাম হচ্ছে আসিফ হইতে পারে, ঠিক আছে, কালাম হইতে পারে, এগুলো হচ্ছে ব্যক্তির নাম। তাহলে স্থানের নাম কি হইতে পারে একটু বলেন তো, শেয়ার করেন। স্থানের নাম কি হইতে পারে? ঢাকা হইতে পারে, চট্টগ্রাম হইতে পারে, ঠিক আছে, ঢাকা হইতে পারে, চট্টগ্রাম হইতে পারে। ভৌগোলিক সংজ্ঞাটা কিরকম দেখেন, পৃথিবীতে মনে করেন যে প্রাকৃতিক ভাবে যত আপনার হচ্ছে নদী, সাগর, পর্বত যেগুলো আছে, এগুলো সবগুলাকে বলা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। যেমন পদ্মা নদী, এটা কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এটা কিন্তু পরীক্ষাতে আসে, যেগুলো হচ্ছে ভৌগোলিক ভাবে তৈরি, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে মনে করেন যে প্রশান্ত মহাসাগর, এগুলো হচ্ছে ভৌগোলিক সংজ্ঞার মধ্যে পড়বে। আমি কি বুঝাতে পারছি? আর গ্রন্থের নাম তো আমরা জানি, গ্রন্থের নাম অনেক বই থাকতে পারে, যেমন গীতাঞ্জলি, অগ্নিবীণা, ঠিক আছে। তাহলে বলেন নামবাচক বিশেষ্যকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, নামবাচক বিশেষ্যকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? ক্লাসটা করেন, ক্লাসটা করেন, তাহলে আপনার পথটা ক্লিয়ার হবে। নামবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্যকে বললাম আমি, নামবাচক বিশেষ্য বলেছি ব্যক্তির নাম, স্থানের নাম, ভৌগোলিক নাম, তারপর হচ্ছে কি ভৌগোলিক সংজ্ঞা, তারপর হচ্ছে কি গ্রন্থের নাম, কেমন? আচ্ছা, নামবাচক বিশেষ্যের অপর নাম কি? নামবাচক বিশেষ্যের অপর নাম কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্যের অপর নাম কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্যের অপর নাম কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। আসেন, এবার আসেন জাতিবাচক। তাহলে সংজ্ঞাবাচক আর জাতিবাচকের পার্থক্যটা কি দেখেন। সংজ্ঞাবাচক বিশেষ্য আর জাতিবাচক বিশেষ্য দেখেন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এদের পরিচয় কি? ওনারা হচ্ছেন কি? কবি। গীতাঞ্জলি, অগ্নিবীণা, ঠিক আছে, মাল্যবান, এগুলো হচ্ছে বিভিন্ন বইয়ের নাম। আর কিসের নাম এগুলো? বই। তাহলে গীতাঞ্জলি হচ্ছে সংজ্ঞা বা নামবাচক, আর ওটার পরিচয় কি? সেটা একটা বই, এটা হচ্ছে জাতিবাচক, যেটাকে আমরা ইংরেজিতে কমন নাউন বলি, ঠিক আছে। রহিম, করিম, জামাল, এটা কি? এদের পরিচয় কি? এরা মানুষ। যমুনা, পদ্মা, এটা কিসের নাম? নদী। নদী হচ্ছে কি? জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে। হিমালয়, আলস, এগুলো হচ্ছে কিসের নাম? পর্বতের নাম। তাহলে সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক মানে হচ্ছে প্রপার নাউন, আর জাতিবাচক মানে হচ্ছে কমন নাউন। ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা? জাতিবাচক এবং সংজ্ঞাবাচক বুঝছি কিনা, পারবো কিনা? জাতিবাচক এবং সংজ্ঞাবাচক পারবো? ওকে, দেখেন জাতিবাচক
এবার দেখেন জাতিবাচক এবং সমষ্টিবাচক, মানে কমন এবং হচ্ছে কালেকটিভ নাউনের পার্থক্য। জাতিবাচক বিশেষ্য শব্দ বা পদটি এক বা অনেককে বুঝাতে পারে, সমষ্টিবাচক দ্বারা সবসময় অনেক বুঝাবে। এইটা মনে রাখবেন, তাইলে জাতি এবং সমষ্টি কখনোই ভুলবেন না। দেখেন জাতিবাচক যেটা, সেটা এককেও বুঝাতে পারে, অনেককেও বুঝাতে পারে। দেখেন মানুষ, মানুষ বলতে আমরা একজন মানুষও বুঝি, আবার অনেক মানুষও বুঝি, তাই না? যেমন মনে করেন মানুষ মরণশীল, এখানে কি একজন মানুষকে বোঝাচ্ছে নাকি সকল মানুষকে বোঝাচ্ছে? মানুষ মরণশীল, এখানে কি একজন মানুষকে বোঝাচ্ছে না সকল মানুষকে বোঝাচ্ছে? সকল মানুষকে বোঝাচ্ছে। তাহলে দেখেন জাতি দিয়ে আমরা এটা সকল বুঝতে পারি। আবার দেখেন তুমিও একটা মানুষ, তেলাপোকাও একটা পাখি। তুমিও একটা মানুষ, তেলাপোকা একটা পাখি, এখানে মানুষ বলতে তুমি একজনকে, একটা মানুষকে বোঝাচ্ছে, তাই না? তুমিও একজন মানুষ, তেলাপোকা একটা পাখি, এখানে তুমি মানুষ বলতে তুমি একজনকে বোঝাচ্ছে। তার মানে জাতিবাচক দিয়ে এক বা একাধিক বুঝাইতে পারে, ঠিক আছে, অনেককে বুঝাইতে পারে, কিন্তু সমষ্টি কখনোই এক বুঝাবে না। যেমন জনতা, জনতা কি একজনকে বুঝায় কখনো? জনতা দ্বারা কি কখনো একজনকে বুঝায়? ডেফিনেটলি না। জনতা দ্বারা কখনো একজন মানুষকে কখনো জনতা বলে না, তাই না? ওকে, আচ্ছা। তাহলে দেখেন কিছু জাতি এবং সমষ্টির দিলাম আমরা, যেমন হচ্ছে মনে করেন মানুষ, ঠিক আছে, জাতিবাচক, মাছ, বৃক্ষ, পাহাড়, সাগর। আর বৃক্ষের মধ্যে প্রপার নাউন কি হতে পারে? মনে করেন মেহগনি গাছ, মেহগনি বৃক্ষ, তাহলে মেহগনি হচ্ছে এটা কি বাচক? এটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, বৃক্ষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এরকম, ঠিক আছে। আর সমষ্টিবাচকের মধ্যে কি কি আসতে পারে? মনে করেন জনতা, মাহফিল, দল, ঝাঁক, সারি, এগুলো হচ্ছে সমষ্টিবাচকে আসতে পারে। আবার দেখেন মাছের সমষ্টিবাচক মাহফিল এভাবে দিই নাই, এটা হচ্ছে কিছু সমষ্টিবাচকের উদাহরণ দিয়েছি, কিছু জাতিবাচকের উদাহরণ দেওয়া হয়েছে এখানে, কেমন? বুঝছি? আমরা কি এই জিনিসটা আমি বুঝাতে পারছি? এখানে কিন্তু ইয়া বলি নাই, মাছ সমান মাহফিল বলি নাই, মাছ সমান মাহফিল বলি নাই, বৃক্ষ সমান ইয়া বলি নাই। অর্থাৎ আমি এখানে সমষ্টিবাচক গুলো আসলে কিরকম হয়, জাতিবাচক গুলো কিরকম হয়, এটার জাস্ট উদাহরণ দিয়েছি, ঠিক আছে কিনা? বুঝতে পারছি? বুঝছি তো? আবার দেখেন বললেন না যে স্যার আপনি তো বলছিলেন মাছের সমষ্টিবাচক মাহফিল, আমি মাছের সমষ্টিবাচক মাহফিল বলি না, এটা ক্লিয়ার করে নিলাম। ওকে, এরপর দেখেন ক্রিয়া, আচ্ছা তাহলে আমরা কি কি বিশেষ্য, আচ্ছা বিশেষ্য পদ কত প্রকার, বিশেষ্য পদ কত প্রকার বলছিলাম, বিশেষ্য পদ কত প্রকার বলেছিলাম বলুন তো? 6 প্রকারের মধ্যে কি কি প্রকারভেদ দেখছি? কি কি দেখলাম? 6 প্রকারের মধ্যে কি কি দেখলাম? নামবাচক, সংজ্ঞাবাচক দেখছি, নামবাচক বা সংজ্ঞাবাচক দেখলাম, তারপর কি দেখলাম? জাতিবাচক দেখলাম, তারপর হচ্ছে সমষ্টিবাচক দেখলাম। বস্তুবাচক বিশেষ্য কিরকম হইতে পারে? বস্তুবাচক বিশেষ্য যেমন কলম, চাল, ইট, এগুলো হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে। এখন দেখেন অবজেক্ট, যে কোনো অবজেক্টকে আর কি আমাদের বেসিক্যালি দুটো জিনিস দেখতে হবে। দেখেন একটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, আমাদের আর দুটো জিনিস ভালো করে দেখতে হবে বিশেষ্য থেকে, বেসিক্যালি এই দুটো জিনিস খুব ভালো করে পড়তে হয়। একটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, ঠিক আছে, ভাববাচক বিশেষের অপর নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ভাববাচক বিশেষের অপর নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য। দেখেন ক্রিয়ার ভাব প্রকাশকে, ক্রিয়ার ভাব প্রকাশক বিশেষ্যকে ভাববাচক বিশেষ্য বলে। দেখেন ভাববাচক বিশেষ্যটা সাধারণত দুই ভাবে হয়। দেখেন ক্রিয়ার নাম গঠনের মাধ্যমে, দেখেন যাওয়া একটি কাজ, এটার নাম হচ্ছে গমন, আমি এটা স্লাইডে পরের স্লাইডে দেখাবো। দেখা একটা কাজ, এটার নাম হচ্ছে দর্শন। পড়া একটা কাজ, এটার নাম হচ্ছে পঠন। খাওয়া একটা কাজ, এর নাম হচ্ছে ভোজন। ক্রিয়ার নাম প্রকাশ করলে সেটা ভাববাচক হয়। আরেকভাবে ভাববাচক হইতে পারে, সেটা হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতুর সাথে যদি যুক্ত হয়, খুব ভালো করে খেয়াল করেন, এটা খুব ভালো করে খেয়াল করেন। দেখ একটা ধাতু, দেখ, এটার সাথে যদি যুক্ত হয়, দেখা, এটা কিন্তু ভাববাচক বিশেষ্য, মনে রাখবেন। বল ধাতু, এটার সাথে যুক্ত হয়েছে, বলা, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আমার বলা হলো না, এখানে বলাটা হচ্ছে ভাববাচক বিশেষ্যের উদাহরণ। কর ধাতু, মানে যে কোনো মৌলিক ধাতুর সাথে যদি যুক্ত হয়, তাহলে সেটা ভাববাচক বিশেষ্য হয়ে যায়। যে কোনো মৌলিক ধাতুর সাথে যদি যুক্ত হয়, সেটা ভাববাচক বিশেষ্য হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি কিনা? পর ধাতু, এটার সাথে যুক্ত হয়েছে, তার মানে পরা, এটা কি হবে? ভাববাচক বিশেষ্য হয়ে যাবে। বুঝছি কিনা? ঠিক আছে। এরপর দেখেন লাস্ট হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যটা কিরকম? বিশেষণ পদের নামই হচ্ছে গুণবাচক বিশেষ্য। বিশেষণ পদের নামই গুণবাচক বিশেষ্য। বীর পুরুষ, বীর হচ্ছে বিশেষণ পদ। এখন বীরের বিশেষ্য হচ্ছে বীরত্ব। তরল দ্রব্য, এখন হচ্ছে দেখেন তরল হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য হচ্ছে তারল্য। দেখেন গুণবাচক বিশেষ্যগুলোর মধ্যে আছে সরলতা, ধৈর্য, মধুরতা, তারপর হচ্ছে তারুণ্য, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্যের উদাহরণ। এবার আসেন, এই যে আমরা বিশেষ্য থেকে বিশেষণ যেভাবে পরিবর্তন হয়, এটা খেয়াল করেন। পদ পরিবর্তন, এখান থেকে একটা প্রশ্ন আসলে আসে। পদ পরিবর্তন, এখান থেকে একটা প্রশ্ন আসলে আসে। এখানের মধ্যে দেখেন, দেখেন আমি যদি বলি এগুলো, এটা কিভাবে মনে রাখবেন? দেখেন বাঙালি জাতি,
ঠিক আছে? জাতিটা কি পদ? জাতিটা কি পদ? জাতি বিশেষ্য। এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে, স্যার আমি তো এই বিশেষ্য বিশেষণের মধ্যে তো আমি আসলে কনফিউশনে পড়ে যায়, কোনটা বিশেষ্য হবে কোনটা বিশেষণ হবে। একটা জিনিস একটু খেয়াল করেন তো, আমরা যখন আমরা যখন জাতীয় বলি, আমরা যখন জাতীয় বলি, এটা কি এককভাবে বসে? জাতীয় কি কি হইতে পারে বলেন তো? জাতীয়র পরে কোনো একটা শব্দ বসে না? জাতীয়র পরে আপনার কি শব্দ বসান বলেন তো? জাতীয় মাছ, জাতীয় পতাকা বলি না? জাতীয় মাছ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বলি কিনা? জাতীয় ফল বলি কিনা? বলি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন কিভাবে বিশেষণ সহজে আইডেন্টিফাই করবেন। দেখেন আপনারা যদি বলেন জাতীয়, জাতীয় মাছ, মাছ কোন পদ? মাছ কোন পদ বলেন তো? মাছ বিশেষ্য না? বিশেষ্যের আগে কি বসে? বিশেষের আগে কি বসে? বিশেষণ বসে। বিশেষের আগে কি বসে? বিশেষণ বসে। তাহলে জাতীয়টা ডেফিনেটলি কি হবে? বিশেষণ হবে। তাহলে জাতীয় বিশেষণটা উৎপত্তি করতে হবে অবশ্যই জাতি থেকে হবে। আমি কি বুঝাতে পারছি কিভাবে আইডেন্টিফাই করবেন? এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট এভাবে করে পড়বেন, এভাবে করে পড়বেন। যেমন দেখেন পৈতৃক, পৈতৃক শব্দটাকে আমরা আস্তে আস্তে এককভাবে বলি, নাকি আমি বলি পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সম্পদ, কোনটা বলি? পৈতৃক সম্পদ বলি না? বাক্যে ব্যবহার করার সময় পৈতৃক সম্পদ বলি না? বলি তো। তো সম্পদটা কোন পদ? বিশেষ পদ। বিশেষের আগে পৈতৃক, তাহলে কি কি হিসেবে বসতেছে? বিশেষের আগে পৈতৃক অবশ্যই কি হিসেবে বসতেছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে। ওকে। যেমন মনে করেন আণবিক, আণবিক শক্তি, আণবিক শক্তি, আণবিকের পরে শক্তি, শক্তিটা হচ্ছে নাউন, ঠিক আছে? আণবিকটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে। দেখেন একক বা ঐক্য, এটা হচ্ছে বিশেষ্য পদ। একক বা ঐক্য এটা হচ্ছে বিশেষ্য পদ। এটার বিশেষণ হচ্ছে এক, এটার বিশেষণ হচ্ছে এক। কিভাবে বিশেষণ এক? ভাই এক অবশ্যই বিশেষণ, কারণ আমরা বিশেষণ বলতে কি বুঝি? যেটা বিশেষ্য বা সর্বনামের দোষগুণ অবস্থা সংখ্যা বুঝাই, সংখ্যা বুঝাই, তাই না? তাহলে এক তো অবশ্যই কি বোঝায়? সংখ্যা বোঝায় না? একটা ছেলে, এক ছেলে ছিল, এক ছেলে ছিল, ছেলেটা বিশেষ্য পদ, তাহলে এক অবশ্যই কি পদ হবে? বিশেষণ হবে। তাহলে এক তো বিশেষণ, এটার বিশেষ্য কি? একের বিশেষ্য ঐক্যও হতে পারে এককও হতে পারে, একের বিশেষ্য ঐক্যও হতে পারে এককও হতে পারে। ওকে। তাপ তপ্ত, দৈর্ঘ্য দীর্ঘ, বীরত্ব, বীরত্বর ইয়া হচ্ছে কি? বীর। একটু আগে আমরা পড়লাম গুণবাচক বিশেষ্য, দেখেন বীর, বীরটা হচ্ছে বিশেষণ, এর বিশেষ হচ্ছে বীরত্ব, বীরত্বটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তরল তারল্য, ঠিক আছে? ওকে। যেমন দেখেন আমরা বলি কি মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছি, মুখ পরীক্ষা বলি না, আমরা বলি মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে পরীক্ষা বিশেষ বিশেষ্য পদ, তাহলে মৌখিকটা অবশ্যই কি হবে? বিশেষণ হবে। আমরা বলি বৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক, সম্পর্কটা বিশেষ্য পদ, তাহলে বৈধটা কি হবে? অবশ্যই বিশেষণ হবে। ওকে, যদি আমরা এগুলো বুঝে থাকি, যদি আমরা এগুলো বুঝে থাকি তাহলে আমরা কিছু কি এমসিকিউ করতে পারি, আমরা কিছু কয়েকটা এমসিকিউ দেখতে পারি, তাই না? ওকে, আসেন। গুণবাচক বিশেষ্য বলেন তো কোনটা? গুণবাচক বিশেষ্য কোনটা হবে? তারুণ্য, তারুণ্য গুণবাচক বিশেষ্য। কেমন? কেন? তরুণ, তরুণ, দেখেন তরুণ ছেলে, তাহলে ছেলেটা বিশেষ্য, তরুণ হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষণ থেকে যে বিশেষ্যটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য হবে। কেমন? এখন দেখেন দর্শন, এটা তাহলে কোন ধরনের বিশেষ্য? দর্শন, দেখার কাজকে কি বলে? দর্শন বলে। দেখার কাজকে কি বলে? দর্শন বলে। তাহলে এটা কি হবে? ভাব, ভাব বিশেষ্য। এটা কি বলবো আমরা? ভাব বিশেষ্য, তাই না? ওকে, তাহলে এটা পারছি আমরা। তাহলে বলেন তো তোমার দেখা পাইনি, এখানে দেখাটা কোন পথ? তোমার দেখা পাইনি, এখানে দেখাটা কোন পথ? তোমার দেখা পাইনি, দেখাটা কোন পথ? সবাই উত্তর করেন। তোমার দেখা পাইনি, আমি বলেছিলাম মৌলিক ধাতুর সাথে আ যুক্ত হলে, আ যুক্ত হলে যেটা হবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা ভাব বিশেষ্য। তাহলে এটা ভাব বিশেষ্য কিনা? তোমার দেখা পাইনি, এটা ভাব বিশেষ্য হইলো কিনা? আমরা কি বুঝছি সবাই? সবাই কি বুঝছি? ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা দেখাটা কি হবে? ভাব বিশেষ্য হবে। সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে, তাহলে বলুন তো সুন্দর এখানে কোন পদ? সুন্দর এখানে কোন পদ? এইটা দেখেন,
এই যে এইখানে আমরা কনফিউশনে পড়ে গেলাম। ঠিক আছে, সুন্দর তো সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এখানে কি বিশেষ্য হবে নাকি কি হবে, বিশেষণ হবে? এটা আমি একটা ঝামেলায় পড়ে গেছি না? হ্যাঁ, আসেন আমরা এটা একটু দেখে নিই। এখানে এটা বিশেষ্য পদ হবে, এখানে এটা বিশেষ্য পদ হবে। এখন দেখেন, আমি যদি বলতাম সুন্দর ছেলে, তখন এটা কি হইতো? তখন এটা কি হইতো? বিশেষণ হইতো। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখি। ভালো বাড়ি খুঁজে দাও। আপনি কাউকে বলতেছেন একটা ভালো বাড়ি খুঁজে দিতে, আপনি সেখানে থাকবেন, ঠিক আছে? আবার আমি বলতেছি আপন ভালো কে না বুঝে, আপন ভালো কে না বুঝে। তাহলে বলেন তো, এখানে ভালো তো দুই জায়গায় ব্যবহৃত হয়েছে, এখানেও ব্যবহৃত হয়েছে, এখানেও ব্যবহৃত হয়েছে। কোথায় বিশেষ্য, কোথায় বিশেষণ বলেন তো? প্রথমটাতে কি হিসেবে? ভালো বাড়ি, বাড়িটা বিশেষ্য, তাহলে এখানে ভালোটা কি হিসেবে? বিশেষণ। আর আপন ভালো মানে নিজের বেটারমেন্ট, তাহলে এখানে ভালো কি হিসেবে কাজ করছে? বিশেষ্য হিসেবে কাজ করছে না? এখানে ভালো কি হিসেবে কাজ করছে? বিশেষ্য হিসেবে কাজ করছে, ঠিক কি না? ঠিক কি না? যেমন আমরা আরেকটা প্রশ্ন পাবো, আরেকটা প্রশ্ন পাবো, এই প্রশ্নটা পাবো পরীক্ষাতে। নিশীথ রাতে কে ডাকে, বা বাচ্চা বাসি থাকে, আমি বললাম কে ডাকে, নিশীথ রাতে কে ডাকে। ঠিক আছে, আর যদি আমি বলি গভীর নিশীথে প্রকৃতি শান্ত থাকে, প্রকৃতি শান্ত থাকে। প্রথমটা হচ্ছে নিশীথ রাতে কে ডাকে। নিশীথ রাতে কে ডাকে, রাত কোন পথ? রাত কোন পথ? বিশেষ্য পথ, তাহলে নিশীথ এটা কি হবে? রাত। এখানে নিশীথটা কি পথ হবে? বিশেষণ হবে। তারপর গভীর নিশীথ, গভীরটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে গভীর নিশীথে, এখানে নিশীথ বলতে রাত বুঝাচ্ছে। গভীর নিশীথ, এখানে নিশীথ বলতে রাত বুঝাচ্ছে, তাহলে এটা কি হবে? নাউন হবে। আমি কি বুঝাতে পারছি একই পথ কিভাবে বিশেষ্য বিশেষণ ভাবে ব্যবহৃত হতে পারে? মনে করেন সত্য পথে চলা উচিত, সত্য পথে চলা উচিত, এখানে সত্য কি হিসেবে কাজ করছে? সত্য পথে চলা উচিত, এখানে সত্য কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে। আর আমি যদি বলি এটা এটা একটা খাঁটি সত্য কথা, এটা সত্য কথা না, এটা একটা খাঁটি সত্য কথা, নাই কথা থাকলে আবার বিশেষণ হয়ে যাবে। এটা একটা বিরাট সত্য, তাহলে এখানে কি হবে? নাউন। তাহলে আমরা বুঝলাম কেমন? তাহলে এখানে বলেন তো, সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে, সুন্দর বিশেষ্য পদ। ক্লিয়ার তো? ক্লিয়ার এটা সবার? ওকে। হ্যাঁ, নাউন নাউন হলে ফার্স্ট নাউন অ্যাডজেক্টিভ হবে, এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে, ইংরেজিতে এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, ওকে। বলেন এটা কি হবে? সৌন্দর্য বিশেষ্য, এটা কি হবে? একক। সৌন্দর্য কি হবে? দেখেন, তাহার সৌন্দর্য, তাহার সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো, তাহার সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো, তাহলে সৌন্দর্য কোন পদ বলেন? সৌন্দর্য কোন পদ? অবশ্যই বিশেষ্য পদ। যেটা বিশেষ্য বিশেষণ কনফিউশন হবে ওটা দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন, তাইলে হবে। বুদ্ধিমানের বিশেষ্য কি হবে বলেন তো? বুদ্ধিমানের বিশেষ্য কি হবে? বুদ্ধিমানের বিশেষ্য কি হবে? এ, বৃদ্ধি। এটা কি কথা? আন্দাজে কথা বললে হবে? বুদ্ধি, বুদ্ধি। তার বুদ্ধি আছে, তাহলে বুদ্ধি কোন পদ? তার বুদ্ধি আছে, বুদ্ধি কোন পদ? তার বুদ্ধি, অবশ্যই এটা বিশেষ্য পদ হবে। এবার আসুন সর্বনাম। আচ্ছা, সর্বনাম পদ কাকে বলে বলেন তো? সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে? সর্বনাম বলে না? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে? সর্বনাম বলে কিনা? ঠিক আছে, এটা তো আমরা জানি, তাহলে এটাতে আমি বেশি সময় নিব না, সর্বনামের শ্রেণী বিভাগটা দেখবো। সর্বনামের শ্রেণী বিভাগটা দেখেন, খেয়াল করেন, এখানে হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, আত্মবাচক, সামীপ্যবাচক, দূরত্ববাচক, সাকল্যবাচক। এখানে খেয়াল করেন, ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, দেখেন ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। আচ্ছা আমাকে বলেন, বিশেষ্য সবাই ক্লিয়ার তো? বিশেষ্য তো সবাই ক্লিয়ার, তাই না? বিশেষ্য সবার ক্লিয়ার। এবার আমরা দেখতেছি বিশেষ্যের পরিবর্তে বসে যেটা, সেটা হচ্ছে সর্বনাম। সর্বনামের মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। এখানে ব্যক্তি আসলে তিন প্রকারের থাকে, মনে রাখবেন, ব্যক্তি আসলে তিন প্রকারের থাকে, একটা হচ্ছে বক্তা পক্ষের, একটা হচ্ছে শ্রোতা পক্ষের, একটা হচ্ছে অন্য পক্ষের। এটা আমরা একটু পরে বলবো। যেমন বক্তা পক্ষের মানে কি, আমি আমরা হচ্ছে বক্তা পক্ষের, তুমি তোমরা হচ্ছে শ্রোতা পক্ষের, সে তারা হচ্ছে অন্য পক্ষের, কেমন? সর্বনামের মধ্যে প্রথমটা হচ্ছে ব্যক্তি পক্ষের বা ব্যক্তিবাচক বা পুরুষবাচক, এরপর হচ্ছে আত্মবাচক। আত্মবাচক মানে নিজেকে জোর দেওয়ার জন্য যেটা বসে সেটা। এখানে উদাহরণগুলো দেখে নেবেন, পরীক্ষাতে আসতে পারে। উদাহরণগুলো দেখে নেবেন, পরীক্ষাতে আসতে পারে। স্বয়ং, নিজ, খোদ, আপনি, খোদ। দেখেন, ওকে। আহ দেখেন এই আপনি মানে কিন্তু
এই যে আপনারা থেকে আপনি যেটা আসছে সেটা না, ওই যে আমরা একটা গান শুনেছিলাম না, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী তব কত ভালোবাসি। ঠিক আছে, ওকে, নিজকে বুঝায় এটা, তাহলে এটা হচ্ছে আত্ম, নিজকে বুঝাচ্ছে কেমন। তারপর সামীপ্য বাচক মানে হচ্ছে দেখেন, সামীপ্য হচ্ছে দেখেন এই সামীপ্য মানে কাছে যেগুলা, কাছে গুলা। দূরত্ববাচক মানে হচ্ছে দূরের গুলা। দেখেন এই ছেলেটাকে আমি চিনি, তার মানে এই ছেলেটা আপনার সামনে আছে, ওই ছেলেটার চাইতে এই ছেলেটা ভালো, ওই ছেলেটা মানে কি, দূরের কেউ। ঠিক আছে, সামীপ্য আর দূরত্ব বুঝছেন তো, এই দুটা কি ক্লিয়ার কিনা। সাকল্যবাচক মানে হচ্ছে সবকিছুকে কভার করবে, সকল ছেলে, সকল মানুষ। ঠিক আছে, তার মানে সবাইকে আমি কভার করতেছি। সামীপ্যবাচক মানে হচ্ছে কাছের যেগুলো আছে এরা, এটি, হ্যাঁ। আর দূরত্ববাচক মানে হচ্ছে ওরা, তারা, এগুলা। ঠিক আছে, আর আত্মবাচকের মধ্যে স্বয়ং, নিজ, খোদ, আপনি, এটা। প্রশ্নবাচক দেখেন কে কি, এগুলা দ্বারা প্রশ্ন করলে এটা ইজিলি পারবেন। অনির্দিষ্টতা হচ্ছে কেউ কিছু বললো না, মানে কেউ বলতে হচ্ছে এখানে কে কে আছে, ওটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট ভাবে কিছু না আর কি। ঠিক আছে, কোন কালে এক রাজা ছিল, কোন কালে এক রাজা ছিল, এখন কোন কাল এটা তো আসলে আমরা জানি না, এটা হচ্ছে অনির্দিষ্ট দেখাবো। বেতিহারিক এটাকে পারস্পরিক বুঝাই, পারস্পরিকও বুঝাই। বেতিহারিকের আরেকটা নাম হচ্ছে পারস্পরিক, আপনা আপনি, নিজে নিজে, আপসে। ঠিক আছে, সংযোগবাচক হচ্ছে যে, যিনি, যারা, এগুলো হচ্ছে সংযোগবাচক। অন্য, অপর, পর, এগুলো হচ্ছে অন্যদিবাচক। ব্যক্তিবাচক সর্বনাম যেটা একদম শুরুতে বলছিলাম, ব্যক্তিবাচক বলেছিলাম, ব্যক্তিবাচক সর্বনাম তিন প্রকারের হয়ে থাকে: বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্যপক্ষ। আর একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম হচ্ছে একটার উপর একটা ডিপেন্ড, যে তত। ঠিক আছে, ওকে। সর্বনাম বলেন তো, সর্বনাম কি বোঝা গেল কিনা, সর্বনামের ক্লাসিফিকেশনটা বোঝা গেল কিনা বলেন, সর্বনামের ক্লাসিফিকেশন আপনারা বুঝছেন কিনা বলেন আমাকে বলুন তো দেখি। পারস্পরিক সর্বনামের উদাহরণ কি হইতে পারে, পারস্পরিক সর্বনামের উদাহরণ উদাহরণ কি হইতে পারে, পারস্পরিক সর্বনাম, পারস্পরিকের উদাহরণ হইতে পারে কি, নিজে নিজে, আপনা আপনি, নিজেরা নিজেরা, পরস্পর, এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, আচ্ছা, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনামের উদাহরণ কি হইতে পারে বলেন তো, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনামের উদাহরণ কি হইতে পারে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় স্বয়ং কি ধরনের সর্বনামের উদাহরণ, স্বয়ং কোন প্রকারের সর্বনামের উদাহরণ বলেন তো দেখি। স্বয়ং, স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনাম। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে, বারবার বলতেছি পরীক্ষাতে প্রশ্ন আসবে, পরে বলতে পারবেন না যে স্যার তো বলে নাই, পরীক্ষাতে প্রশ্ন আসবে, পারতে হবে কিন্তু। পুরুষ তো আমরা জানি না, পুরুষ তো আমরা চিনি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ কে কে বলেন তো দেখি, উত্তম পুরুষ কারা, যারা ভালো পুরুষ না, তারা উত্তম পুরুষ। ওই যে উত্তম পুরুষ হচ্ছে রাকা, আপনি তো, আমি জানতাম আপনি নারী, আপনি পুরুষ হলেন কবে। আচ্ছা, উত্তম পুরুষ মানে কি, কাকে কে কে হবে বলেন, উত্তম পুরুষ মানে কি, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, মধ্যম পুরুষ মানে কে, মধ্যম পুরুষ কে বলেন, তুমি, তোমরা। আর নাম পুরুষ মানে হচ্ছে কি, আচ্ছা, পার্সন আমরা সবাই চিনি তো নাকি, ইংরেজিতে পার্সন চিনি না আমরা সবাই, ইংরেজিতে পার্সন চিনি তো, মনে রাখবেন। পার্সন এটা কিন্তু অনেকেই জানে না, খুব ভালো করে খেয়াল করেন, ইংরেজি পার্সন কিন্তু আমরা অনেকেই চিনি না দুর্ভাগ্যজনক ভাবে। আমরা চিনি এটা, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি এটা আর আমরা বলতে পারি না। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, আই এবং উই। এখন স্যার এটা কোনো কথা বলে, এটা তো আমরা জানি, হ্যাঁ আপনি জানেন আমি জানি, কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি আমার মা কোন পার্সন, কোন পার্সন হবে বলেন তো, মাই মাদার কোন পার্সন, মাই মাদার কোন পার্সন, আই তো ফার্স্ট পার্সন, মাই মাদার কোন পার্সন, থার্ড পার্সন। কিন্তু অনেকে, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা অনেকে ফার্স্ট পার্সন বলে দেয়। ফার্স্ট পার্সন মানে আই থাকতে হবে, উই মানে উই থাকতে হবে, হ্যাঁ। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পৃথিবীতে আর যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পৃথিবীতে আর যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। আমার মা, আমার হাত, আমার কান, আমার নাক, আমার চোখ, আমার মাথা, আমার কল্লা, যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, সিমিলারলি উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, নাম পুরুষ হচ্ছে এগুলো বাদ দিয়ে বাকি যা আছে তা হচ্ছে নাম পুরুষ। এরপর দেখেন, সর্বনামের পুরুষ হচ্ছে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়, বিশেষণ এবং অব্যয়ে পুরুষ ভেদ নেই। আচ্ছা বলেন, প্রশ্নবাচক সর্বনাম কোথায়, কোনটা হবে এখানে বলেন, প্রশ্নবাচক সর্বনাম কোনটা, সবাই আনসার করেন দ্রুত। প্রশ্নবাচক সর্বনাম কোনটা, কবে, কবে, তার মানে আমরা এটা বললাম। এবার আসেন আমরা বিশেষণে যাচ্ছি। এখানে বলেন স্বয়ংটা কোন ধরনের সর্বনাম, স্বয়ং কোন ধরনের সর্বনাম, আত্মবাচক। সকল কোন ধরনের সর্বনাম, সাকল্যবাচক। এটি
এটি সামীপ্যবাচক। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা কষ্ট করে একটু, যারা আছেন ক্লাসে। আজকে ক্লাস উপস্থিতি এরকম এত এত কম কেন? সবাই কি ট্রমাতে আছে কালকের পরীক্ষা দিয়ে? রিজনটা কি হতে পারে? আমার তো এমনিতে এত কম তো থাকে না, অনেক কম। নাকি আপনারা চিন্তা করছেন আপনাদের আসলে আর ক্লাস দরকার নেই? আপনারা যদি ক্লাস, বাংলা ক্লাস না লাগে, তাহলে আপনারা যদি বাদ দিয়ে দেন, তার মানে বাংলা ক্লাস যদি আপনি স্কিপ করেন, তাহলে অন্য ক্লাস কিন্তু হয়ে যেতে পারে আপনাদের। তো ট্রমাতে তো আমার আমার এখন যারা ক্লাসে আছেন তারাও তো আপনার ট্রমাতে আছেন, তাই না? 47-এর জন্য, আচ্ছা, অনেকে বলতেন 47, আচ্ছা, 49তম আসতেছে না, আর আজকে বাংলা ক্লাস, বাংলা ক্লাস কি 49-এ লাগবে না? পদ থেকে 49-এ প্রশ্ন আসতে পারে না? তো এই যদি বিষয়টা এমন হয়, যারা আপনাদের জন্য বলতেছি, সামনে পরীক্ষা, অনেক পরীক্ষা আপনার মন মতো হবে না, খারাপ হবে। এখন এই পরীক্ষা খারাপ, একটা পরীক্ষা খারাপ হলে যদি আমি 3-4 দিন আমার আসলে কোমাতে চলে যাই, তাহলে তো আসলে মানে আমার আসলে আমি এই রেসের যোগ্যই না। ওই যে আসিফ ভাই বললাম, কালকের এক্সামের পরে ঘুম যারা ডিজার্ভ করবে তারা ওখানেই থেমে যাবে। কালকের ব্যর্থতার পরে যারা এই ব্যর্থতাকে আলটিমেটলি মানে অনেক বড় করে দেখে, মানে কয়েকদিন কিসে যাবে, ইয়েতে চলে যাবে, তারা ওখানেই শেষ। আর যারা কালকের পরীক্ষাতে অনেক খুশি হয়ে আমি কি হয়ে গেলাম এই টাইপের অ্যাটিটিউডে চলে যাবে, তারাও শেষ। চাকরি যতদিন হচ্ছে না, আপনি এই রেস থেকে থামতে পারবেন না। আপনি যখন থামবেন, এখানে আপনি আমরা রেসিং কার দেখছি না, রেসিং কার, কার রেসিং তো দেখছেন, কার রেসিং তো দেখছেন। কার রেসিং এ কোনো একটা গাড়ি যদি একটু থামে, এর পিছনের গাড়িগুলো কিন্তু কয়েক মাইল আগায় চলে যায়, তাই না? সো চাকরির এই ইয়াটাও কিন্তু সেম। ব্যাংকের পরীক্ষা এমন ধরা খাবে না, কালকের প্রশ্নটা তো আসলে কঠিন হয়েছে। কালকের প্রশ্ন যে কঠিন হয়েছে এটা নিয়ে তো আসলে কারো কোনো ডাউট নেই। কালকের প্রশ্ন কঠিন হয়েছে এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। এখন কথা হচ্ছে, তাহলে আমি সকালবেলা কি বললাম? আমি সকালবেলা বললাম এই প্রশ্নগুলো থেকেও কিছু কিছু প্রশ্ন আসলে আপনার বের করে ফেলা যেত। আপনি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতেন, কিছু কিছু প্রশ্নের আনসার আপনি বের করে ফেলতে পারতেন, যেগুলো আসলে পড়ানো হয়েছে। তবে এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সাম্প্রতিক যতগুলো বিসিএস হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট। আপনারা যদি আমাকে কাটমার্ক বলতে বলেন, কাটমার্ক বলতে পারি, কিন্তু কাটমার্ক আমি বলবো না, কারণ কাটমার্ক বললে ঝামেলা আছে। ঠিক আছে, আমার সিক্স সেন্স বলতেছে কাটমার্ক কত আসতে পারে এটাতে। মানে কাটমার্ক 100 থেকে 1-2 মার্ক উপরে বা নিচে, এরকম। এবং সেটা অবশ্যই ডিপেন্ড করবে কত টিক আছে সেটার উপরে। 95 থেকে 100 এই রেঞ্জটা ধরতে পারেন, আমার মনে হচ্ছে এর মধ্যে কাটমার্ক হওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি টিকাবে এ আশা করেন না, কারণ হচ্ছে পিএসসি যে মিশনে নামছে, 1 বছরে একটা বিসিএস শেষ করবে। এই আসিফ ভাই যেটা বলছেন, এটাই ঘটনাটা, এটাই ঘটবে। পিএসসি যে মিশনে নামছে, যে প্রতি বছর একটা করে বিসিএস কমপ্লিট করবে, এটার জন্য আসলে কম টিকানোর কোনো বিকল্প নাই। ঠিক আছে, এখন এই যদি অস্বাভাবিক কম টিকে তাহলে ডিফারেন্ট ইস্যু, বাট এমনিতে কম টিকানোর পসিবিলিটি আছে। এরকমই আশেপাশে হয়তোবা। যাক, বিশেষণ পদ, এগুলো নিয়ে ইয়া করেন না ভাই, এগুলো নিয়ে ইয়া করেন না। 49 যাদের আছে 49টাকে সিরিয়াসলি দেন, সামনে অনেকগুলো অপরচুনিটিস আছে, অনেকগুলো অপরচুনিটি। প্রাইমারি স্কুল হেড টিচারের সার্কুলার দিল, ভোটার পরীক্ষা, অনেক অপরচুনিটি, প্লেন্টিস অফ অপরচুনিটি আপনার সামনে। টেনশন করেন না, একদমই টেনশন করেন না, যেটা বলতেছি একদমই টেনশন করেন না ভাই, আপনার কাজ হচ্ছে পড়া। আপনাকে আমি দায়িত্ব দিয়ে বলতেছি, আপনাকে আমি দায়িত্ব দিয়ে, একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলতেছি, আপনি ব্যাংকের প্রিপারেশন খুব ভালো করে নেন। বাংলাদেশ ব্যাংকে যদি চাকরি হয়, বাংলাদেশ ব্যাংকে যদি আপনার চাকরি হয়, আপনি এই কথাটা বলতে পারবেন যে আপনি ভালো আছেন। বিশেষণ পথ আসেন, বিশেষণের ক্লাসিফিকেশন দেখে নিই। আপনাদের আজকে আজকে ক্লাসটা আসলে নেওয়াটা উচিত হয় নাই, কারণ আপনাদের এরকম এরকম ফেস আপনাদের দেখলে আসলে ভালো লাগে না, বুঝছেন? আপনাদেরকে সবসময় হাসি খুশি দেখবো। কি হবে ভাই, জীবন তো একটা ছোট একটা জীবন। এত চিন্তা করার কি আছে এখানে বলেন তো? এত চিন্তা করে কি হবে, হ্যাঁ? আমি যে এই যে আপনাদের সামনে আমি বসে আজকে ক্লাস নিচ্ছি, আগামী সপ্তাহে আপনাদের সামনে আমি ক্লাস নিতে পারবো, এটার কোনো নিশ্চয়তা কি আছে? বলেন তো। নিশ্চয়তা নাই। আচ্ছা, ক্যামেরা তো অফ, দেখেন কেমনি? দেখি না, কিন্তু আপনাদের কথাবার্তা, আপনাদের রেসপন্স দেখলে আসলে বোঝা যায়, কারণ 15 বছর ধরে পড়ানো মানে পড়াইতেছি তো। 15 ইয়ার্স, এটা মানে একটা সংখ্যা না। 15 ইয়ার্স, প্রতিদিন অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এই যেমন আজকে, এখন আপনার মনের মধ্যে কি চলতেছে এটাও কিন্তু আমি জানি। ঠিক আছে, সো এত টেনশন করেন না, জীবনকে নিয়ে এত জটিল বানিয়ে ফেলেন না। ঠিক আছে, আচ্ছা দেখেন,
বিশেষণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। এটা হচ্ছে পুরাতন বই অনুযায়ী, কেমন পুরাতন বই অনুযায়ী নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ মানে নাম পদের যে বিশেষণটা হয় আর কি, বিশেষ্য এবং বিশেষণ সর্বনামের যে বিশেষণ সেটাকে নাম বিশেষণ বলে। আহ সর্বনামের বিশেষণ, সর্বনামের সাথে যে এটা বসে আর কি। নাম বিশেষণকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে পুরাতন বই অনুযায়ী, জাস্ট এটা একটু গো থ্রু করবেন। এটা হচ্ছে পুরাতন বই, পুরাতন বই অনুযায়ী দেখবেন কি আছে: রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, অংশবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক, এগুলো হচ্ছে নাম বিশেষণের। আর ভাব বিশেষণ হচ্ছে ক্রিয়ার বিশেষণ, যেটা ক্রিয়া ক্রিয়া বিশেষণ। দেখেন এই যে বিশেষণের বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এই যে ক্রিয়া বিশেষণ, এটা আমাদের নতুন বইতে কি আছে, আলাদা একটা আছে না, আলাদা করে আছে না, এটা হচ্ছে বিশেষণের যে ভাব বিশেষণের প্রকারভেদ। ভাব বিশেষণের প্রকারভেদ আমরা নতুন বইতে পড়ছি না, নতুন বইতে, নতুন বইতে এটা কি আলাদা করে পড়লাম না, আলাদা নামে। এখন দেখেন ক্রিয়া বিশেষণ কোনটা, আমরা তাহলে ওখান থেকেও পড়ে ফেলতে পারি, এখান থেকেও। যেমন দেখেন ক্রিয়াপদকে বিশেষিত করতে, যেটা ধীরে ধীরে বায়ু বয়, এখানে বায়ু বয়, এই যে বয়ে চলা, এটা হচ্ছে ক্রিয়াপদ। বায়ুটা কিভাবে বইতেছে, কিভাবে বয়ে চলছে, ধীরে ধীরে বয়ে চলছে, ধীরে ধীরে। তাহলে এই যে এটা হচ্ছে কিসের বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। বিশেষণের বিশেষণ কোনটা, বিশেষণের বিশেষণ হচ্ছে দেখেন কোন বিশেষণ যদি অন্য একটা বিশেষণকে বিশেষায়িত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন সামান্য একটু খাবার দাও, সামান্য একটু খাবার দাও, তাহলে একটু খাবার দাও, একটুটা হচ্ছে বিশেষণ, আবার এই সামান্যটা বিশেষণকে বিশেষিত করছে, একটুকে আরো বিশেষিত করছে, তাহলে সামান্য, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। অব্যয়ের বিশেষণ হচ্ছে ধিক, তাহলে শতধিক, তাহলে দেখেন ধিক এটা হচ্ছে অব্যয় পদ, এই যে শতধিক, এই শতটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, অব্যয়কে বিশেষিত করছে। বাক্যের বিশেষণ, কোনো কখনো কখনো একটা বিশেষণ পুরো একটা বাক্যকে বিশেষিত করতে পারে, এই যে দুর্ভাগ্যক্রমে এটা পুরো একটা বাক্যকে বিশেষিত করছে। নির্ধারক বিশেষণ আছে, দেখেন এবার বিশেষণের অতিশায়ন। বিশেষণ অতিশায়ন মানে ডিগ্রি। বিশেষণের অতিশায়নের মধ্যে আছে বাংলা শব্দের অতিশায়ন, তৎসম শব্দের অতিশায়ন। হ্যাঁ, তাহলে বিশেষণের অতিশায়ন মানে হচ্ছে আমরা যে ডিগ্রি চেঞ্জ করি। বাংলা শব্দের অতিশায়নের মধ্যে কি বসে দেখেন, চাইতে, হতে, থেকে, চেয়ে, এগুলো বসে। গরুর থেকে ঘোড়ার দাম বেশি, এখানে থেকে, চেয়ে, এগুলো হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন, ঠিক আছে। আর তৎসম শব্দের অতিশায়ন হচ্ছে যে ওই যে তর এবং তম যুক্ত হয়, ওই যে আমরা বলছি না টল টল আর ইয়ার যুক্ত করি, টলেস যুক্ত করি, ওভাবে করে। তৎসম শব্দে গুরু, গুরুতর, গুরুতম, দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম, এগুলো হচ্ছে দেখেন আমরা ডিগ্রি করি কিসের, অ্যাডজেটিভের। বিশেষণ মানে অ্যাডজেটিভ, ওই যে অ্যাডজেটিভ কম্পারিজন উইথ অ্যাডজেটিভ, যেটা অতিশায়ন, যেটা এটার কথা বলা হচ্ছে এখানে। এটা হচ্ছে নতুন বই অনুযায়ী, এটাই আমি বেসিক্যালি গুরুত্ব দিব। নতুন বই অনুযায়ী বিশেষণের প্রকারভেদ হচ্ছে এইটা, আমরা এটাকে বেশি গুরুত্ব দিব। ওইটাও পড়বো, তবে নতুন বইটাকে বেশি গুরুত্ব দিব। কি কি আছে নতুন বইতে, বিশেষণের প্রকারভেদের মধ্যে বর্ণবাচক বিশেষণ, বর্ণবাচক, নীল আকাশ, এটা বর্ণ প্রকাশ করছে, তাহলে নীল, এটা হচ্ছে বর্ণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ, চালাক ছেলে, ছেলেটার গুণ বুঝাচ্ছে। অবস্থাবাচক বিশেষণ, অবস্থা মানে এই মুহূর্তে যেটা আছে, চলন্ত ট্রেন, তরল পদার্থ, এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। ক্রম, আমরা জানি ক্রম চিনি, ক্রম মানে 1 2 3 4, এগুলো হচ্ছে ক্রম, তাহলে হচ্ছে 1 টাকা 7 দিন, এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ। পূরণবাচক, ক্রমর ইয়েতে আমরা সংখ্যাবাচক শব্দের মধ্যে পড়ছিলাম পূরণবাচক। একের হচ্ছে পূরণবাচক হচ্ছে প্রথম, দুইয়ের হচ্ছে দ্বিতীয়, তিনের হচ্ছে তৃতীয়, চতুর্থ, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। পরিমাণবাচক, এটা পুরাতন বইতে ছিল ½ কেজি চাল, এটা হচ্ছে পুরাতন বই হচ্ছে। উপাদানবাচক, এটাও পুরাতন বইতে ছিল, বেলে মাটি। প্রশ্নবাচক বিশেষণ কত সময়। নির্দিষ্টতা জ্ঞাপক হচ্ছে সেই দিন। ভাববাচক হচ্ছে খুব ভালো, এই যে দেখেন ভাববাচক বিশেষণ যেটা, এটাকে আমরা একটু আগে বিশেষণের বিশেষণ যেটা পড়ছি, বিশেষণের বিশেষণ যেটা পড়ছি ওইটাই আসলে এখানে নতুন বইতে ভাববাচক বিশেষণ বলছে। ভালো সংবাদ, ভালোটা হচ্ছে বিশেষণ পদ, খুব ভালো এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আর বিধেয় বিশেষণ মানে হচ্ছে যখন আহ, একটা বিশেষণ পদ একটা পদকে মানে আহ, বিধেয় অংশকে যখন কি করে, একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বিধেয় অংশকে যখন কোনো একটা পদ বিশেষিত করে তখন সেটাকে বিধেয় বিশেষণ বলে। আচ্ছা, আমাকে একটু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। একটা প্রশ্ন করতেছি, উত্তর দিবেন, ঠিক আছে। আহ পাথুরে মূর্তি, পাথুরে কোন কোন ধরনের বিশেষণ বলেন? পাথুরে মূর্তি, পাথুরে কোন ধরনের বিশেষণ বলেন? পাথুরে মূর্তি, পাথুরেটা কি ধরনের বিশেষণ? উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, ভেরি গুড, উপাদানবাচক, উপাদানবাচক। আচ্ছা, বিধেয় বিশেষণ, একজন বলতে একজন বিধেয় বিশেষণটা আরেকবার জানতে চাইছেন, দেখেন বাক্যের বিধেয় অংশকে, বিধেয় অংশে যে বিশেষণটা বসে সেটাকে বিধেয় বিশেষণ বলে। মনে করেন
এই পুকুরের পানি ঘোলা, এই পুকুরের পানি ঘোলা, ঠিক আছে, এই পুকুরের পানি ঘোলা। এখানে দেখেন ঘোলাটা হচ্ছে বিধেয় অংশে বসছে, ঠিক আছে, ঘোলাটা হচ্ছে বিধেয় অংশে বসছে, অর্থাৎ বাক্যের শেষে যে বিশেষণটা ব্যবহৃত হয় আর কি। আর একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন। 1 টাকা, এখানে এক কি ধরনের বিশেষণ? 1 টাকা, এক এখানে কি ধরনের বিশেষণ? নতুন বই অনুযায়ী উত্তর করেন। ক্রমবাচক। আচ্ছা, এক তো ক্রমবাচক, এটার পূরণবাচক বিশেষণ কি হবে? এক তো ক্রমবাচক বিশেষণ, এটার পূরণবাচক বিশেষণ কি হবে? তাহলে প্রথম। আচ্ছা, একের বিশেষ্য পদ কি হবে? একটু আগে পড়াছিলাম, একের বিশেষ্য পদ কি হবে? বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে। তাজাটা কি ধরনের বিশেষণ? বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, তাজাটা কি ধরনের বিশেষণ? গুন্না, গুন্না অবস্থা, মাছটা পচা না ভালো, এটা অবস্থা বোঝাচ্ছে না, অবস্থাবাচক। ভালো মানুষ, এখানে ভালোটা কোন ধরনের? ভালো মানুষ, এখানে ভালোটা কোন ধরনের বিশেষণ? গুণবাচক বিশেষণ। অব্যয় পদ, দেখেন, অব্যয় পদ পড়ানোর আগে আমি অব্যয় শব্দটা পড়াবো, অব্যয় শব্দটা ভালো করে মনে রাখবেন। এগুলাকে অব্যয় শব্দ বলে। অব্যয় শব্দ 3 প্রকার, একটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ, একটা হচ্ছে তৎসম অব্যয়, একটা হচ্ছে বিদেশি অব্যয়। এটা ভালো করে মনে রাখতে হবে। বাংলা অব্যয় হচ্ছে কি কি দেখেন, আর, আবার, ও, হা, না, এগুলো হচ্ছে বাংলা অব্যয়। তৎসম অব্যয় হচ্ছে যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, দৈবাত, ঠিক আছে, এগুলো হচ্ছে তৎসম অব্যয়। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা, এগুলো হচ্ছে বিদেশি অব্যয়। দেখেন এবং এবং সুতরাং, এই দুটো শব্দ ভালো করে মনে রাখবেন, এবং সুতরাং, এই দুটি অব্যয় শব্দ তৎসম, এই দুটি অব্যয় শব্দ তৎসম, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে এসেছে। তবে এই দুটি অব্যয় শব্দের অর্থ বাংলা ভাষায় এসে পরিবর্তিত হয়ে গেছে। সংস্কৃতিতে এবং মানে হচ্ছে এমন, সুতরাং মানে হচ্ছে অত্যন্ত অবশ্য, আর বাংলায় এবং মানে বোঝা যাচ্ছে ও, আর সুতরাং মানে বোঝায় অতএব। অব্যয় পদ গুলাকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি তাহলে দেখেন ওই যে যোজক টোজক যেগুলো আছে ওগুলো এখানে চলে আসবে। দেখেন, অব্যয় পদকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমুচ্চয় অব্যয়, আমি আগে বলেছি নতুন বইতে অব্যয় পদ নাই, নতুন বইতে সমুচ্চয় অব্যয়ের জায়গায় আছে যোজক, অনন্যই অব্যয় জায়গায় আছে আবেগ, অনুসর্গ অব্যয়। দেখেন অব্যয়কে 4 ভাগে ভাগ করছে অনুসর্গ, এখানে আমরা অনুসর্গকে আলাদা পদ নামে চিনবো। পদাময় অব্যয় যেটা আছে এটা অনুসর্গেরই মতো, তাহলে এটাও অনুসর্গের মধ্যে আসবে। সমুচ্চয় অব্যয় কোনটা? সমুচ্চয় অব্যয় হচ্ছে যে সম্পর্কে সংযোজন, বিয়োজন বা সংকোচন যে কোনোটা করতে পারে। সমুচ্চয় অব্যয় হচ্ছে আহ দেখেন, সংযোজক, বিয়োজক, সংকোচক, খেয়াল করেন। উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়, এখন দেখেন উচ্চপদ ও সামাজিক মর্যাদা দুটোই চায়, এটাকে সংযোগ করছে, ঠিক আছে, সংযোগ ঘটাইছে। বিয়োজক, রাকিব কিংবা সাকিব এ কাজ করবে, তাহলে রাকিব অথবা সাকিব যে কোনো একটাকে বাদ দিয়েছে, তাহলে এটা হচ্ছে বিয়োজক। কেমন? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তাহলে কি হিসেবে? কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, এগুলো হচ্ছে বিয়োজক হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন সংকোচক হচ্ছে দেখেন কিন্তু, ঠিক আছে, তিনি শিক্ষিত কিন্তু সৎ, কিন্তু, বরং, তথাপি, যদ্যপি ইত্যাদি, এগুলো হচ্ছে সংকোচক অব্যয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন বিয়োজক বনাম সংকোচক অব্যয়, বিয়োজক বনাম সংকোচক অব্যয়, এটা একটু আমরা দেখে নিই। দেখেন বিয়োজক এবং সংকোচক অব্যয়, একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন? এটা বুঝার আছে, একটু খেয়াল করেন। এগুলো, এই যে অব্যয়গুলা, এগুলো হচ্ছে বিয়োজক এবং সংকোচক দুই জায়গাতেই বসে, দুই জায়গাতেই বসে, বিয়োজক এবং সংকোচক দুই জায়গাতেই বসে। এখন কথা হচ্ছে দুই জায়গাতে যদি এটা বসে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা বিয়োজক হিসেবে ব্যবহৃত হচ্ছে না সংকোচক হিসেবে ব্যবহৃত হয়েছে? খেয়াল করেন, এটা বুঝার একটা ওয়ে আছে। বিয়োজক হচ্ছে আপনার একটা কাজ আপনি করতে পারেন অথবা নাও করতে পারেন, ঠিক আছে, আর সংকোচক হচ্ছে আপনার করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই। আচ্ছা, আপনি ধনী, তাহলে ধনী হইলে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি জাকাত দেওয়া উচিত নাকি উচিত না? আপনার করা উচিত কিনা? যারা ধনী তাদের কি জাকাত দিতে হয় নাকি হয় না? ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী উচিত। তার মানে আপনি জাকাত দেন নাই, তার মানে আপনার একটা কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই। যদি যেটা দ্বারা করা উচিত ছিল করেন নাই, এটা বুঝে এটা হবে সংকোচক, এটা হবে কি? সংকোচক, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার হাতে অপশন আছে, আপনি চাইলেও করতে পারেন, না চাইলে বাদ দেন, করেন না, এটা তো কোনো সমস্যা নেই। এবং ধনী ধনী কিন্তু আপনি টাকা খরচ করেন না,
এটা আপনি চাইলে খরচ, আপনার টাকা আপনি চাইলে খরচ করতে পারেন, নাইলে করতে পারেন না, এখানে কোনো বিধিবিধান নাই। এটা আপনার চয়েসের, পার্সোনাল চয়েস। তাহলে এটা কি হবে? এটা হবে বিয়োজক। আমি কি বুঝাতে পারছি কিনা? বিয়োজক এবং সংকোচকের পার্থক্য বুঝছেন কিনা? যেটা আপনার করা উচিত ছিল করেন নাই, সেটা হচ্ছে সংকোচক। আর যেটা আপনার হাতে অপশন আছে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করেন, ওইটা হচ্ছে বিয়োজক। মনে করেন আপনি হজ করছেন, হজ করেন কিন্তু নামাজ পড়েন না। হজ করেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে বলেন তো হজ করলে নামাজ পড়তে হয় নাকি হয় না? হজ করে আসার পর আপনার নামাজ পড়াটা উচিত কি উচিত না? উচিত। তাহলে এখানে হজ, তিনি হজ করেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে এটা কি হইলো? তাহলে এটা কি? এখানে কিন্তুটা কি হিসেবে বসতেছে? কোন ধরনের অব্যয় হিসেবে? কোন ধরনের অব্যয়? সংকোচক অব্যয় হিসেবে না? লোকটা দরিদ্র কিন্তু সৎ। ভাই তুই দরিদ্র, তোরে সৎ হইতে বলছে কে? তুই চুরি করবি? তোর উচিত তো চুরি চামারি করা, টাকা কামানো, কিন্তু তুই তো চুরি করতেছস না। তার মানে উচিত ছিল কোনটা? উচিত ছিল কোনটা? যে দরিদ্র সে আসলে নর্মালি সে আসলে কি করার কথা? ঠিক আছে, তাহলে এটা কি হবে? লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা কি হবে? সংকোচক না এ? অবশ্যই না, 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 এই যে এটা না বুঝলে তো সমস্যা, না বুঝলে তো সমস্যা। শুনেন, নর্মালি যারা, হ্যাঁ, নর্মালি যারা গরিব, সে দারিদ্র দূর করার জন্য আসলে নর্মালি কি করে? সে অসৎ হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? মানে আমি ভাত খাইতে পারতেছি না, এগুলা, তারপর আমি সৎ থাকবো, এটা তো ভাই হাইপোথেটিক্যাল কথা, এটা তো সত্য না। নর্মালি যেটা হওয়ার কথা, নর্মালি যেটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না। নর্মালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটা হচ্ছে বিয়োজক নাকি সংকোচক, কোনটা? কোনটা? সংকোচক। আপনাকে কি বলেছি? যেটা করা উচিত করছো না, সেটা হচ্ছে সংকোচক। আর বিয়োজক যেটা হচ্ছে তোমার হাতে চয়েস আছে, করলেও করতে পারো, না করলেও না করতে পারো। যেমন মনে করেন আপনার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, তাহলে আপনি টাকা থাকলে আপনি সৎ হবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি সৎ হচ্ছেন না, এরকম। আচ্ছা, তাহলে বিয়োজক এবং সংকোচকের মধ্যে পার্থক্যটা কি বুঝছেন কিনা, নাকি বুঝি নাই? মনে করেন নামাজ পড়ে, একটা লোক নামাজ পড়ে অথচ সত্য কথা বলে না। সে নামাজ পড়ে অথচ সত্য কথা বলে না, এটা কি? সে নামাজ পড়ে অথচ সত্য সত্য কথা বলে না, এটা কি অথচটা বিয়োজক নাকি সংকোচক বলেন? সে নামাজ পড়ে অথচ সত্য কথা বলে না, সংকোচক। সংকোচক, ঠিক আছে। আসেন তাহলে অনন্যই অব্যয় বলতে হচ্ছে ভাব অনুভূতি বুঝাবে। ভাব অনুভূতি বুঝালে অনন্যই, এটা হচ্ছে আবেগ, নতুন বই থেকে এটাকে আবেগ বলে। অনুসর্গ অব্যয় তো আমরা জানি। আর অনুসর্গ অব্যয়ের আরেকটা ইয়ে হচ্ছে অনুকার অব্যয় আছে। অনুকার অব্যয় হচ্ছে কোনো কিছুর আওয়াজ। অনুকার অব্যয়ের আরেকটা নাম হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ আর কি, ধ্বন্যাত্মক, বজ্রের ধ্বনি, বৃষ্টির ধ্বনি কিরকম, এটা। এখানে বলেন তো অনুকার অব্যয়ের উদাহরণ কোনটা? বলেন অনুকার অব্যয়ের উদাহরণ কোনটা? বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাককে অনুকার, মানে অনুকার বলা হয়, তাহলে এখানে কোনটা হবে? চার হবে, চার। তীরের শব্দ, তীর ছুটে যাওয়ার শব্দ, তীর ছুটে যাওয়ার শব্দ। তিনও আনসার হতে পারে, তবে চারটা অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য। এবার আসেন ক্রিয়া। ক্রিয়াপদ হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে, ক্রিয়াপদটাকে এভাবে পড়বেন, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে বাবু ঘুমাচ্ছে, যেটা হচ্ছে আপনার কি করতেছে, একটা বাক্যকে কমপ্লিট করতেছে। অসমাপিকা ক্রিয়া হচ্ছে দেখেন, সে বিয়ে করে, সে বিয়ে করে হানিমুনে যাবে নাকি জেলে যাবে, এটা তো আমি বলি নাই। তার মানে এখানে সে বিয়ে করে, এই যে করে, এটা বাক্যকে কমপ্লিট করতে পারে না, এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার, সবাই একটু বলি, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? দুই প্রকার, সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। কর্মের উপস্থিতির দিক থেকে ক্রিয়াপদ হচ্ছে তিন প্রকার, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। এটা আমরা জানি, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক। সকর্মক মানে হচ্ছে আচ্ছা, অকর্মক মানে যেটাতে কর্মপদ থাকবে না, যেমন সে কাঁদে, হ্যাঁ, এটাতে কোনো কর্মপদ নাই। কর্মপদ কি? ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে কর্মপদ। সে ফুল দিয়েছে, কি দিয়েছে? ফুল, এটা হচ্ছে কর্ম। সে কি দিয়েছে? ফুল, এটা হচ্ছে কর্ম। সে কাঁদে, ওটাতে কোনো কর্মপদ ছিল না, কিন্তু এখানে কি আছে? কর্মপদ আছে। দ্বিকর্মক, বাবা মেয়েকে বাইক কিনে দিয়েছে, মেয়ের যদি এই অবস্থা হয় বাইক না দেওয়াটাই শ্রেয় যদিও। তারপর দেখি মেয়েকে কি কিনে দিয়েছে? বাইক। কি দিয়েছে? কি দিয়েছে? উত্তর হচ্ছে বাইক। কাকে দিয়েছে? মেয়েকে দিয়েছে। তাহলে এখানে দুইটা কর্মপদ আছে, তার মানে এটা হচ্ছে দ্বীপ কর্মক্রিয়া। তাহলে বলেন তো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। আর কর্মের উপস্থিতির দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? কর্মের উপস্থিতির দিক থেকে তিন প্রকার।
কর্মের উপস্থিতির দিক থেকে তিন প্রকার। সমধাতুজ কর্ম এটা আসলে মানে কোনো ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, বাট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনোটা পার্টিকুলার কোনো এর মধ্যে পড়ে না, কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে কর্ম এবং ক্রিয়া একই শব্দ থেকে উৎপত্তি, সেটাকে সমধাতুজ কর্ম বলা হয়। বেশ এক খাওয়া খেয়েছি, বেশ এক ঘুম ঘুমিয়েছি, এগুলা। এবার আসেন, এইটা থেকে প্রশ্ন আসবে, নতুন বইতে আছে, এইটা থেকে খুব গুরুত্ব দিয়েছে, এটা থেকে প্রশ্ন আসবে নতুন বইতে। গঠন অনুসারে ক্রিয়াপদ হচ্ছে 5 প্রকার। মনে রাখবেন, গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার? 5 প্রকার। এটা থেকে প্রশ্ন আসবে। গঠন অনুসারে ক্রিয়াপদ 5 প্রকার, এখান থেকে প্রশ্ন আসবে। সবাই কি এটা আমার মানে আমার সাথে পড়ার জন্য রেডি কিনা? রেডি তো? একটু আর বেশিক্ষণ ক্লাস নিব না, অল্প কিছুক্ষণ ক্লাস নিব, একটু ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে? সরল ক্রিয়া থেকে শুরু করলাম, সরল ক্রিয়া থেকে শুরু করলাম। এখানে একটাই ক্রিয়াপদ থাকবে, এটা আমরা নর্মালি যে ক্রিয়াগুলো ব্যবহার করি সেটা। সে পড়ছে, সে লিখছে, সে মারছে, সে ধরছে, সে খাচ্ছে, এগুলো হচ্ছে সরল ক্রিয়া। একটা ক্রিয়াপদ থাকবে, সে মনে করেন লিখছে, তাহলে এটা সরল ক্রিয়া। ঠিক আছে? ওকে। এবার হচ্ছে নাম ধাতুর ক্রিয়াটা আমরা একটু দেখি। নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা, নাম ধাতুর ক্রিয়া দেখানোর আগে আমি প্রযোজক ক্রিয়াটা দেখা দিই। প্রযোজক ক্রিয়া তো আমরা পারি, পারি না? প্রযোজক ক্রিয়া পারবো কিনা? প্রযোজক ক্রিয়া কোনটা? মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে এখানে চাঁদ দেখায়, দেখায়টা কোন পদ? অন্য কাউকে দিয়ে করাচ্ছে, এটা বুঝালে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া হবে। সাপুরে সাপ খেলায়, খেয়াল করেন, সাপুরে সাপ খেলায়, সাপুরে সাপ খেলায়। ঠিক আছে? ওকে। আমাকে বলেন প্রযোজক ক্রিয়া পারবো কিনা আমরা? প্রযোজক ক্রিয়া কি পারবো নাকি পারবো না? একটু উত্তর দিবেন। প্রযোজক ক্রিয়া কি আমরা পারবো নাকি পারবো না? একটু উত্তর দেন। আপনারা উত্তর দিলে আমি পরেরটাতে যাব। তাইলে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা এই তিনটা পড়তে হবে, কারণ আমরা সরল ক্রিয়াও ক্রিয়াও জানি, প্রযোজক ক্রিয়াও জানি। আমাদের এখন এই তিনটা পড়তে হবে। তাহলে নাম ধাতুর ক্রিয়াটাতে আমরা আসি। হ্যাঁ, তিনটা জিনিস মনে রাখবেন। নাম ধাতুর ক্রিয়াতে তিনটা জিনিস মনে রাখবেন: বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক শব্দ। বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক শব্দ। বিশেষণ, বিশেষ্য এবং ধন্যাত্মক শব্দ। আচ্ছা, ধন্যাত্মক শব্দ কোনটা? একটু আগে অব্যয়ের অব্যয়ের পড়ানোর সময় বলেছিলাম, ধন্যাত্মক মানে কোনো কিছুর আওয়াজ। ধন্যাত্মক মানে কি? কোনো কিছুর আওয়াজ বা সাউন্ড। ওকে। বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মকের সাথে যদি আ বা আনো যুক্ত হয়, যোগ আ অথবা আনো, তাইলেই হবে নাম ধাতুর ক্রিয়া। ওকে, আসেন তাইলে আমরা একটু উদাহরণটা দেখি। একটু উদাহরণ দেখি কেমন? সে ছটফট করছে, দেখেন, ছট, সে ছটফট করছে। তাহলে দেখেন ছটফট। হ্যাঁ, এখন দেখেন এই যে ছটফট, এটা 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 কি? এটা এটা ধন্যাত্মক না? ধন্যাত্মক। তাহলে এটার সাথে যদি আনো যোগ করি, ছটফট যোগ আনো সমান কি হইলো? ছটফটানো। ঠিক আছে কিনা? তাহলে দেখেন, মনে করেন ব্যাথ, একটা শব্দ হচ্ছে ব্যাথ। ব্যাথটা কোন পদ বলেন তো? ব্যাথটা কোন পদ? আর কোনো কথা বলে না ভাই, স্কুলে মাস্টারের ব্যাথ, ব্যাথ হ্যাঁ নাও আর কি। তাহলে ব্যাথ, ব্যাথের সাথে যদি আনো যোগ করি তাহলে কি হয়? বেতের সাথে যদি আনো যোগ করি শব্দটা কি হয়? বেতানো হয় না? বেতানো। বেতানো মানে হচ্ছে বেত দিয়ে মারা। বেতানো মানে কি? বেত দিয়ে মারা। তার মানে হচ্ছে বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের সাথে আ বা আনো যুক্ত হয়ে যে ক্রিয়াপদটা গঠিত হয়, সেই ক্রিয়াপদটাকে আমরা কি বলবো? নাম ধাতুর ক্রিয়া বলবো। সেটাকে আমরা কি বলবো? নাম ধাতুর ক্রিয়া বলবো। যেমন মনে করেন, আমরা ব্যথা, আমাদের কান যখন ব্যথা করে আমরা বলি না আমার কানটা কন কন করছে? শীতে আমার কানটা কি করছে? কন কন করছে, কন কন। তাহলে এই যে কন কন, এটার সাথে যখন আমি আনো যোগ করি তখন কি হবে? কনকনানো। তখন কি হবে? কনকনানো। যে ধন্যাত্মকের সাথে কি হচ্ছে? আ বা আনো যুক্ত হইলে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া। আসেন, এবার আসেন যৌগিক ক্রিয়া। এবার আসেন যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। আচ্ছা, আমরা কি অসমাপিকা ক্রিয়া পড়ছিলাম? অসমাপিকা ক্রিয়া পড়ছিলাম? অসমাপিকা ক্রিয়া একটু আগে পড়েছি না? ভাব প্রকাশের দিক থেকে সমাপিকা অসমাপিকা। এখানে ঘটনাটি শুনে এটা সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া বলেন? ঘটনাটি শুনে এটা কি সমাপিকা না অসমাপিকা? অসমাপিকা। মনে রাখবেন, অসমাপিকা, অসমাপিকা যোগ সমাপিকা সমান সমান যৌগিক। মনে করেন ঘটনাটি শুনে রাখো, ঘটনাটি শুনে রাখো, তাহলে দুইটা মিলে যেটা হইলো শুনে রাখো, দুইটা মিলে যেটা, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো,
সাইরেন বেজে, এটা কিন্তু আমি বলতে পারতাম বেজে উঠে নাই, বেজে উঠেছে, তাহলে বেজে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা। এটার সাথে যখন উঠলো সমাপিকা ক্রিয়া যোগ করলাম, তাহলে অসমাপিকা এবং সমাপিকা মিলে যেটা হলো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তার মানে যৌগিক ক্রিয়া সমান কি বলেন তো? যৌগিক ক্রিয়া মানে কি? যৌগিক ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া। বুঝছে কিনা? যৌগিক ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, নাম ধাতুর ক্রিয়া কিভাবে হবে বলেন তো? নাম ধাতুর ক্রিয়া কিভাবে হবে বলেন? নাম ধাতুর ক্রিয়া কিভাবে হবে? উত্তর দেন। নাম ধাতুর ক্রিয়া কিভাবে হবে? আর কোনো কথা বলে না, আমি ক্লাস শেষ করে দিব আপনারা যদি কোনো রেসপন্স না করেন। নাউন অ্যাডজেক্টিভ ধনাত্মকের সাথে আ বা আনো, নাউন অ্যাডজেক্টিভ ধনাত্মকের সাথে আ বা আনো যোগ করলে, নাউন অ্যাডজেক্টিভ ধনাত্মকের সাথে আ বা আনো যোগ করলে নাম ধাতুর ক্রিয়া হয়। প্রযোজক ক্রিয়া দেখেন, নাম ধাতুর ক্রিয়া এখানে পড়ানো হয়েছে, দেখেন এই যে আপনাদের উদাহরণ দেখেন, বেত যোগ আ সমান বেতা, বেতানো, ঠিক আছে? বাঁকা বা, দেখেন বাঁকা, ঠিক আছে, বাঁকানো, কন 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 কনানো, কন কনাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে নাম ধাতুর ক্রিয়া যেটা বলেছি এটা এখানে আছে, ঠিক আছে? এই যে উদাহরণ সহ দেওয়া আছে এখানে। মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া দেখেন, বিশেষ্য বিশেষণ বা ধর্নাত্মকের সাথে কর হ দে পা যা কাট গা ছাড় ধর্মার এগুলো যদি যুক্ত হয়, তাহলে এতগুলো তো আসলে কঠিন, আমি স্যার এতগুলো তো মনে রাখা আমার পক্ষে সম্ভব না স্যার, এখন একটা উপায় বলেন কিভাবে করবো। ভাই, আমরা কি ক্রিয়া বিশেষ্য পড়েছিলাম? ক্রিয়া বিশেষ্য পড়েছিলাম কিনা? দেখার ক্রিয়া বিশেষ্য কি বলেন তো? দেখার ক্রিয়া বিশেষ্য কি? দর্শন। খাওয়ার ক্রিয়া বিশেষ্য কি? খাওয়ার ক্রিয়া বিশেষ্য কি? ভোজন না? খাওয়ার কি ভোজন না? আচ্ছা, তাইলে মনে রাখবেন মিশ্র ক্রিয়া হচ্ছে, মিশ্র ক্রিয়া হচ্ছে আপনার এই যে ইয়া আছে আপনার নাম বিশেষ্য, সরি আমরা যে ওই যে ক্রিয়া ভাববাচক বিশেষ্য যেটা পড়ছি, ভাববাচক বিশেষের সাথে যদি ক্রিয়াপদ যোগ হয়, এই যে দেখেন ভাববাচক বিশেষের সাথে যখন ক্রিয়াপদ যোগ হবে তখন এটাকে মিশ্র ক্রিয়া বলা হবে, ঠিক আছে? বুঝতে পারছি কি পারি নাই? ঠিক আছে? যেমন মাথাটা ঝিমঝিম করছে, আমি যদি বলি মাথাটা ঝিমঝিম করছে, এই যে ধন্যাত্মক শব্দের সাথে করছে ক্রিয়াপদ, ধন্যাত্মক শব্দের সাথে যদি ক্রিয়াপদ যোগ হয় তাহলে মিশ্র ক্রিয়া, বিশেষণের সাথে যদি ক্রিয়াপদ যোগ হয় মিশ্র ক্রিয়া, ভাববাচক বিশেষের সাথে যদি ক্রিয়াপদ যোগ হয় মিশ্র ক্রিয়া, ঠিক আছে? তাহলে আমরা সহজে কিভাবে মনে রাখবো? ভাববাচক বিশেষের সাথে ক্রিয়াপদ যোগ হলে মিশ্র ক্রিয়া হবে, বিশেষণের সাথে ক্রিয়াপদ যোগ হলে মিশ্র ক্রিয়া হবে, ধন্যাত্মকের সাথে ক্রিয়াপদ যোগ হলে মিশ্র ক্রিয়া হবে। আর ধন্যাত্মকের সাথে আ বা আনো যোগ হলে তখন কি হয়ে যাবে? আ বা আনো যোগ হলে তখন কি হয়ে যাবে? নাম ধাতুর ক্রিয়া হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? বুঝছি। ওকে, আসেন এই যে ক্রিয়া বিশেষণ, ওই যে ক্রিয়াকে যে বিশেষণ করে ওইটা আমরা পড়ছিলাম না বিশেষণের ক্লাসিফিকেশনের মধ্যে? এটা হচ্ছে নতুন বইতে দেওয়া, এগুলা দেখেন ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? এখানের মধ্যে এটা মনে রাখবেন, নেতিবাচক ক্রিয়া বিশেষণ যেটা আছে না নি, এগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ, এটা ভালো করে মনে রাখবেন। ক্রিয়া বিশেষণ দেখেন, পদানুক্রিয়া বিশেষণ এটা ভালো করে পড়বেন, পদানুক্রিয়া বিশেষণ এই যে আমি কি যাব, ঠিক আছে, খুব যে বলেছিলেন আসবেন, এগুলো হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ, ঠিক আছে? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একপদী আর একটা হচ্ছে বহুপদী। একপদী মানে হচ্ছে যেটাতে একটা পদ থাকবে, বহুপদী মানে হচ্ছে যেটাতে আহ একের অধিক পদ থাকবে। যেমন আমি ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম, এখানে ক্রিয়াপদ হচ্ছে ফিরা, কিভাবে ফিরলাম? ভয়ে ভয়ে, তাহলে ক্রিয়াকে বিশেষিত করছে, ক্রিয়া বিশেষণ কয়টা পদ আছে? দুইটা, তার মানে এটা হচ্ছে বহুপদী। অনুসর্গ দেখেছি আমরা, অনুসর্গের ইয়েটা দেখবেন, এখানে অনুসর্গ হচ্ছে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। অনুসর্গ দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ আর একটা হচ্ছে সাধারণ অনুসর্গ। যে অনুসর্গটা ক্রিয়াপদ থেকে উৎপত্তি হয়েছে সেটাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে, আর ক্রিয়াজাত অনুসর্গ ভিন্ন অন্যান্য যে অনুসর্গগুলো আছে সেটা হচ্ছে সাধারণ অনুসর্গের মধ্যে পড়বে। আপনার অনুসর্গের উদাহরণগুলো জাস্ট একটু দেখে নেবেন। যোজক, যোজককে আমরা অব্যয় চ্যাপ্টারে কি কি নামে পড়েছিলাম? যোজককে অব্যয় চ্যাপ্টারে কি নামে পড়েছিলাম? সমুচ্চয় অব্যয় না? কি নামে পড়েছিলাম? আর কোনো কথা বলে না, আপনাদের ক্লাসে মন আছে আমি আসলে বুঝতেছি না। এই অবস্থা হইলে ক্লাস নেওয়ার তো কোনো যৌক্তিকতা নাই, কারো যদি কোনো ইয়া না থাকে। ওকে, তাহলে দেখেন এই যে যোজক, এই যে সমুচ্চয় এখানের মধ্যে দেখেন সাধারণ যোজক, সাধারণ যোজক মানে হচ্ছে ও এবং এগুলো হচ্ছে সাধারণ যোজক। বিকল্প যোজক, ওই যে আমরা বিয়োজক সংকোচকে দেখছিলাম বিকল্প যোজক, ঠিক আছে? লাল বা নীল কলমটা আনো, যে কোনো একটা, একটার বিকল্প আর একটা, চা না হয় কফি খান, এটা হচ্ছে বিকল্প যোজক। বিরোধ যোজক,
মানে যে যোজক দুটি অংশের সংযোগ ঘটায়, দেখেন কিন্তু তবু এগুলো হচ্ছে বিরোধ যোজক। কারণ যোজক, কারণ শব্দের উল্লেখ থাকলে সেটা কারণ যোজক হবে। সাপেক্ষ যোজক, ওই যে যত তত যেগুলো আছে না, যত তত, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। আর আবেগ শব্দ, আবেগ, দেখেন আবেগ অনন্যই অব্যয় যেটা পড়েছিলাম সেটার এখনের নাম হচ্ছে আবেগ। সিদ্ধান্ত আবেগ, হ্যাঁ না এগুলো হচ্ছে সিদ্ধান্ত আবেগ। সাবাস বাহ এগুলো হচ্ছে প্রশংসা আবেগ। ছি ছি জ্বালা এগুলো হচ্ছে বিরক্তি আবেগ। বাপরে বাপ এটা হচ্ছে আতঙ্ক আবেগ। আর হচ্ছে বিস্ময় আবেগ। এগুলো কতগুলো ভুয়া পড়া আর কি, কোনো পড়া না, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে মানে ভাওতাবাজি পড়াশোনা আর কিছু না। ওকে, এই আর কি সম্বোধন আবেগ, অলংকার আবেগ, এটা। থ্যাংক ইউ সো মাচ আপনাদের